সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সট টেলিভিশনের লেডিস ক্লাবে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকে একটা সুন্দর বিষয় এবং বরাবরের মতোই একটা বিষয় ছাড়া তো আড্ডা দেই না আমরা, এটাই আসলে আমাদের একটা প্যাটার্নের মতো হয়ে গেছে। এবং সাথে আজকে যে বিষয়টা দেখার পর থেকেই মনে ভাবছি সেটা হলো যে আমাদের যদি কোনো লক্ষ্য না থাকে বা আমাদের কোনো একটা স্বপ্ন না থাকে, যেই স্বপ্ন আমাদেরকে জাগিয়ে রাখে, তাহলে জীবনটাকে এত স্বতঃস্ফূর্ত হতো। সেক্ষেত্রে স্বপ্ন থাকতে হয়, স্বপ্ন দেখতে হয় প্রচুর, এবং সেই স্বপ্নের পেছনে ছুটলে অবশ্যই স্বপ্ন পূরণ হবেই হবে, এমনটাই ভেবে নেওয়া হয় এবং এমনটাই আমাদের বিশ্বাস। এবং ইটস ভেরি অবভিয়াস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করতে হবে, একটা জিনিস চাই যে সেই বিষয়ে এফর্ট দিতে হবে, সেটাই পৃথিবীর নিয়ম, প্রকৃতির নিয়ম। সেই বিষয়ে কথা বলতে ডেকেছি দুইজন বন্ধুকে, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন রুবানা কাফি ঝর্ণা, তিনি উপদেষ্টা হিসেবে আছেন দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনে। ওয়েলকাম টু লেডিস ক্লাব। তার পাশে আছে রোমানা হক রিতা, তিনি আছেন ডিরেক্টর অ্যান্ড বোর্ড মেম্বার হিসেবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে। আপু, আপনাকে আরো একবার স্বাগত জানাই। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। এবং লেডিস ক্লাব মানে যেমন আপনারাও আসলে এই যে আমার প্রতিদিন নতুন মুখ দেখতে হয় এবং আমার ভীষণ আনন্দ লাগে। আর রুবানা আপুর কাছে এসে শুনি, আপু লেডিস ক্লাবে এসে কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে, আপনাদের সাথে দেখা হচ্ছে। এবং আজকে যে টপিক বিষয়টা, স্বপ্ন থাকলে পূরণ হবেই, খুব চমৎকার একটা টপিক, ভালো লাগার মতো একটা বিষয়, ভাববার মতো একটা বিষয়, মানে মানুষকে নাড়া দেওয়ার মতো একটা বিষয়। যে কোনো সময় এটা মানে মানুষকে খুব উদ্বেলিত করে স্বপ্ন। একদমই তাই। এবং আপনাদের স্বপ্ন যেগুলো দেখেছিলেন তার কত দূর আশা হয়েছে, স্বপ্ন দেখার যে কোনো লিমিট হয় কিনা, সীমা হয় কিনা, সেগুলো নিয়ে আলাপ হবে। আপনারা পরিচিত হয়ে গেলেন আমাদের বন্ধুদের সাথে, আপনারাও এসে আমাদের সাথে আড্ডা দেবেন। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে গল্প করতে পারবেন আপনার স্বপ্নগুলো, পূরণ হওয়া স্বপ্নগুলো, আর কখনোই পূরণ হবে না ভাবছেন এমন স্বপ্নগুলো, সবকিছুই শুনবো আজকে। চলে আসুন জলদি জলদি। রীতা আপু, ব্যস্ততা কি নিয়ে এখন? আমি নর্মালি তো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ডিরেক্টর কাজ করছি, ওখানে বোর্ড মেম্বার হিসেবেও মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে হয় রেগুলার। রিসেন্টলি আমি একটা হোটেলের পার্টনারশিপ নিয়েছি কুয়াকাটায়, ওটা নিয়ে একটু ব্যস্ত আছি, কাজ করতে হয় এইসব। আমি একটু হোটেল লাইফটা আসলে বাংলাদেশে বেশ পপুলার হয়ে গেছে, এবং আমার মনে হয় যে হোটেল রিলেটেড যে জবগুলো, এগুলো যেহেতু এখন খুব জনপ্রিয়, কারণ মানুষ ঘুরতে যায় অ্যান্ড এভরিথিং। সো এটা আপনার জন্য কি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, অ্যান্ড কেমন লাগছে? ঠিক ভালো লাগছে। আমি একদম নিউ তো এই ব্যাপারটায়। বেশিরভাগ কাজগুলো হচ্ছেন আমার ভাই করেন, আমাকে অতটা কাজ করতে হয় না। ফিনান্সিয়ালি যে আমার যে পার্ট থাকে ওটাকে আমাকে রেগুলার দিতে হয়। ওটা যেহেতু কুয়াকাটা, আমাকে আসলে ওখানে রেগুলার যাওয়া খুব ডিফিকাল্ট। আমি বেশিরভাগ সময় স্ট্যামফোর্ডেই কাটাই। আচ্ছা, তাহলে স্ট্যামফোর্ডেই পুরো ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, রুবানা আপুর কাছে আসি। আপু, দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন নিয়ে কিছু শুনবো, যেহেতু সেখানে উপদেষ্টা হিসেবে আছেন। আমি শোনাতে চাই, ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন এটা শুধু কাজ করে আপনার ব্রেস্ট ক্যান্সার নিয়ে, শুধু ব্রেস্ট ক্যান্সার নিয়ে এটা কাজ করে। এখানেও স্বপ্নের সাথে, যে স্বপ্ন নিয়ে আজকে আমরা কথা বলতে চাইছি, সেই স্বপ্নের সাথে একটা যোগসূত্র আছে। এটার যে আমি ওখানকার একজন অ্যাডভাইজার, এখানকার যিনি চিফ অ্যাডভাইজার প্লাস উনি এটার ওনার ব্রেন চাইল্ড ছিল, উনি বাংলাদেশ আয়কর বিভাগে আছেন, একজন কমিশন হিসেবে আয়সা সিদ্দিকা শেলি। ওনার ভেতরে একটা স্বপ্ন ছিল, উনি নিজেও ক্যান্সার সার্ভাইভার, উনি এই ক্যান্সারটা নিয়ে কাজ করবেন, উনি একজনকে অন্তত এখান থেকে বের করে আনবেন, এরকম একটা স্বপ্ন নিয়ে উনি এগিয়েছেন। আমরা সে একটা টিম ওয়ার্ক করি, আমরা সেই কাজটা করি। এখানে আমাদের কাজ শুধু মেয়েদের স্তন ক্যান্সার নিয়ে, মানে এই ক্যান্সারটা নিয়ে আমাদের তার সেই যাত্রা শুরু হয়েছে 1915 থেকে। তার ভিতরে একটা স্বপ্ন ছিল, আমাকে অনেক আগে বলেছে যে ঝর্ণাপা, একটা কাজে নামবো, আপনাকে আমার সাথে নাম থাকতে হবে, মানে শেলি, যে আয়সা সিদ্দিকা শেলি। তো সেই থেকে ওর সাথে ছিলাম। পরবর্তী 2016-তে এটা পুরোপুরি যাত্রা শুরু করে। এখন অনেক দূরে গিয়েছে আমাদের কাজ, আমরা অনেক দূর গিয়েছি, অনেক মানুষের কাছে পৌঁছতে পেরেছি, মানুষকে সচেতন করতে পারছি, মানে প্রান্তিক অঞ্চলগুলোতে বিশেষ করে আমরা ওদেরকে করতে পারছি। 10 জনকেও যদি আমরা সচেতন করতে পারি যে ওর যে স্বপ্ন পূরণ নিয়ে যে এগিয়ে যাওয়া,
তাহলে সেটা বাস্তব হবে, সেটা আমাদের বিশ্বাসে পরিণত হবে। স্বপ্ন তো শুধু দেখার বিষয় না, সেটাকে বিশ্বাসে পরিণত করো একটা বিরাট বিষয়। এবং আপনাদের চ্যারিটেবল ফাউন্ডেশনটার নামও হলো দ্য ব্লু স্কাই, মানে হ্যাঁ, তো দ্য ব্লু স্কাই, আকাশ সমান স্বপ্ন দেখার মতো একটা ব্যাপার। সেই ওটা তো এমন একটা মানুষের জীবন বাঁচানোর স্বপ্ন, এটা তো আসলে আকাশ সমানই স্বপ্নটা একটা মানুষকে, একদম তাই। তো এই স্বপ্নটা নিয়ে ও এগিয়েছে, ওর সঙ্গে আমরা পুরো টিমটা এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ক্যান্সারই আসলে বেশ কঠিন, এবং যে কোনো ক্যান্সার পেশেন্টের জার্নি খুবই কঠিন, কিন্তু স্তন ক্যান্সারটা দেশে প্রচুর বেড়ে গেছে। আর এটা সবচেয়ে বড় দিক কি, অনেক প্রান্তিক অঞ্চলের বিশেষ করে যারা আমরা সচেতন, যারা আমরা সুযোগ পাচ্ছি চিকিৎসা, তাদের প্রান্তিক অঞ্চলে গিয়ে দেখা যায় অনেকে এটা মানে লজ্জা বোধ করে, তার কোনো একটা প্রবলেম আছে সেটা শেয়ার করতে সে লজ্জা বোধ করে। এবং রেগুলার চেকআপের তো প্রশ্নই ওঠে না, রেগুলার চেকআপের তো প্রশ্নই আসে না। তাদের যদি কোনো সমস্যা তারা দেখো, সেটাও তারা ফেস করতে চায় না, কিংবা কারোর সাথে শেয়ার করতে চায় না, কাউকে বলতে চায় না। এই যে আমরা গিয়ে গিয়ে তাদের সাথে এই কাজগুলো করি, আমরা এক একটা জায়গায় যাই, ওইখানে কদিন আমরা ক্যাম্প করি, ওদের স্কুল কলেজ এগুলো ঘিরে মেয়েদের সাথে কথা বলে আমাদের সাথে আমাদের স্পেশালিস্ট থাকে, ডাক্তাররা থাকেন, ওনারা ওদেরকে দেখে যখন আমরা প্রয়োজন মনে করি তাদেরকে আমরা ঢাকা নিয়ে এসে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি। এবং আমরা সরকারি হাসপাতালগুলোতেও যাই, যেখানে আমরা প্রয়োজন মনে করি। অনেক ক্যান্সার পেশেন্ট আছে যারা হয়তোবা দুটো কেমন ইচ্ছে আর কেমন নিতে পারছে না, হ্যাঁ, তাদের পাশেও আমরা দাঁড়াই এবং দাঁড়িয়েছি। ঢাকা মেডিকেল বলেন, আহসানে মিশন বলেন, অনেক জায়গায়, এরকম অনেকগুলো জায়গা এই মুহূর্তে আমি বলতে পারছি না, বাট আমরা অনেকগুলো জায়গায় সে কাজটা আমরা করি। সবচেয়ে বড় কথা, আমরা ওদেরকে সচেতন করি। বেশ চমৎকার। এবং আজকে আমাদের আয়োজন দ্বারা, আমাদের আড্ডায় দেখা যাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে সচেতনতার কোন মেজরগুলো আসলে আমাদেরও ফলো করা উচিত, সেগুলো একটু আপনার কাছ থেকে এক ফাঁকে শুনেই নেব। আমি রীতা আপুর কাছে একটু, ডিরেক্টর অ্যান্ড বোর্ড মেম্বার স্ট্যামফোর্ডে আছেন যেহেতু, তো আমি জানতে চাই যে এই যে স্ট্যামফোর্ডের সাথে আপনার যে একটা সংযুক্ততা, এই জার্নিটা আসলে আপনার কাছে কেমন লাগে, এবং একটা জার্নি থেকে আরেকটা জার্নিতে পদার্পণ করা? হ্যাঁ, আমার আসলে ভালো লাগে। স্বপ্নটা তো স্বপ্ন নিয়ে কথা, স্বপ্নটা আমার পরিবার আমাকে দেখিয়েছে। আমার মা যখন আমি খুব ছোট, তখন থেকে আমার 8 ভাই, ভাইদের সমান হতে হবে, ভাইদের সমান পড়তে হবে, ওই যে স্বপ্ন পরিবার দিয়েছে। আমি বলবো একটা মেয়ে শিশু হিসেবে তো আমরা আসলে অনেক পিছিয়ে থাকি মেয়ে হিসেবে, পরিবার যেন মেয়েদেরকে স্বপ্নটা দিয়ে দেয়। আমার মা যে স্বপ্ন দিয়েছে আমি মনে করি অলমোস্ট শেষ। একটা মানুষ তো অনেক বেশি যেতে পারে না যতটুকু যাওয়া উচিত। আমি এটা ট্রাই করেছি, আমার মায়ের স্বপ্ন, তারপর আমার ভাইয়েরা আমাকে স্বপ্ন দিয়েছে, আমার ভাবিরাও আমাকে স্বপ্ন দেয়, যেহেতু ওরা আমার মায়ের বয়সী কাছাকাছি। আমার মা একটু এজেড ছিলেন, হ্যাঁ, তো এই জার্নিটা আমার বড় ভাইয়ের, এটা নর্মালি আমার ফ্যামিলির, আমার ভাইয়েরা এটা কাজ করতেন, ওই পারিবারিক সূত্রে উত্তরাধিকার সূত্রে এসেছি। আমি 2002-এ জয়েন করেছি, আজকে 23 বছর চলে। কতদিনের একটা জার্নি। তো দেখা যায় যে স্ট্যামফোর্ডের সাথে আপনার একটা পারিবারিক সম্পর্কই হয়ে গেছে এখন, আরেকটা ঘর। হ্যাঁ, একটা ঘর, কারণ ওখানে গেলে আমার ভাইয়ের মেয়ে, আবার হচ্ছে আমার ভাইরা আছেন, টিচাররাও সেই 22-23 বছর আগে জয়েন করেছি, ওরাও ছোট ছোট ছিল, অনেকেই রয়ে গেছেন। আমি এনজয় করি আমার। আপনি নিজেও তো সেখানে ছোট থেকে বড় হয়েছেন। হ্যাঁ, আমি 24-এ জয়েন করেছি। হ্যাঁ, তাহলে এটা তো আসলে বেশ একটা সুন্দর জার্নি বটে। তো স্ট্যামফোর্ড আসলে ইউনিভার্সিটি হিসেবে ভীষণ ওপেন মাইন্ডেড একটা ইউনিভার্সিটি। আমি দেখেছি যে স্ট্যামফোর্ডের পড়াশোনার ভাবনাগুলো একটু আলাদা রকম রাখার চেষ্টা করেন আপনারা। আমরা কস্টটা অনেক কম, যেমন আপনি অন্য ইউনিভার্সিটিতে যত পেমেন্ট করতে হয় একটা স্টুডেন্টকে, আমরা সবসময় মিডল ক্লাস টার্গেট করেছি। আমরা 23 বছরেও এখনো কিন্তু ওটা স্টাডিটা থেমে না যায়, আটকে না যায়, এজন্য আমরা একটা, এবং বাংলাদেশে কিন্তু মধ্যবিত্ত পরিবারের সংখ্যাই সব থেকে বেশি, তাই না? নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত একটা শ্রেণী, কিন্তু মধ্যবিত্ত বাংলাদেশের সব থেকে বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা সব থেকে বড় সেক্টরটাকে টার্গেট করেছেন, যাতে তাদের ঝরে পড়া না প্রয়োজন হয় শুধুমাত্র ফিনান্সিয়াল। আমার প্রেসিডেন্সের এটাই ইচ্ছা ছিল যে এডুকেশনটা হোক বাংলাদেশে। বাংলাদেশে তো এডুকেশন হলে বাংলাদেশ কত দূর এগিয়ে যাবে, এবং বাংলাদেশ শুধুমাত্র এডুকেশনের কারণেই হয়তো এখন পর্যন্ত বাংলাদেশের যত রকম ঝড়ঝাপটাই আসুক না কেন, আমরা ডেভেলপিং কান্ট্রি হওয়া সত্ত্বেও উই ক্যান ম্যানেজ, সামহাউ উই ক্যান ম্যানেজ। এবং আমাদের এত ব্রাইট স্টুডেন্ট চারদিকে আছে, বিপদে না পড়লে বোঝা যায় না, জানা যায় না। আমি একটু রুবানা আপুর কাছে যেটা এসে জানতে চাই সেটা হলো, রুবানা আপু ছোটবেলায় কি স্বপ্ন দেখেছিলেন, আর বড়বেলায় সেই স্বপ্নের কতটুকু এলো পেরোলো? এ তো একটা ঝামেলা। স্বপ্ন দেখেছি, স্বপ্ন আমি যেহেতু আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন, সেজন্য আমি বলছি, স্বপ্ন দেখার সাথে না কিছু বিষয় থাকে। স্বপ্ন শুধু দেখলে হয় না, সেই স্বপ্ন পূরণ করার জন্য মানুষের কিছু লক্ষ্য থাকতে হয়,
কাজ করতে হয়, তার ইচ্ছার সাথে তার কাজের মিল থাকতে হয়, শুধু স্বপ্ন দেখলেই হয় না। তো আমি আরেকটা কথা বলবো, স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে কম্প্রোমাইজ শব্দটা মনে হয় গুড়িয়ে দিতে হয় অনেক ক্ষেত্রে, যে স্বপ্নের ক্ষেত্রে ছাড় নয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমি কাল কি হবে সেটা ভাবতে পারবো না। আমি যেটা করতে চাইছি, যেটা আমি করতে চাই, সেই জায়গায় পৌঁছতে হলে আমার যা করা দরকার গুরুত্ব সহকারে সেটাই আমাকে করতে হবে। আমি যদি ভাবি এটা আমি করতে গেলে আমার এটা হবে, এটা আমি করতে গেলে এটা ছাড় দিতে হবে, এটা আমি এত ভেবে হয় না। এই যে কম্প্রোমাইজ শব্দটাকে কখনো ঘুরিয়ে দিতে হয়, আবার কোনো কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হয়। দুটো জিনিসেরই একটা সংমিশ্রণ লাগে, মিলিত একটা চেষ্টা লাগে। তো সেই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত বিষয়ে বলবো, যেটা আমি করতে চেয়েছি হয়তোবা সেটা আমি 7-5 ভেবে হয়তোবা সেই দূর আমি যেতে পারিনি, অত দূর আমি যেতে পারিনি। আমি যা করতে চেয়েছি সেটুকুন আমি না, সবার ক্ষেত্রেই বলছি, তাদের এই যে মনে করেন কম্প্রোমাইজ শব্দটা যেটা আমি ব্যবহার করলাম, সেক্ষেত্রে আমি যদি কম্প্রোমাইজ করি, আমি এইটাই বলতে যাচ্ছি ভবিষ্যৎ কালকে কী হবে সেটা আমার ভাবার সুযোগ নেই, যেমন আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। একজন আমেরিকান টক শো টিভির খুব বিখ্যাত ছিলেন গেইল উইনফ্রে শো বলে একটা শো ছিল, যেটা প্রথম আমেরিকার সিন্ডিকেটেড টক শো। তো ওইখানে আমি আমার বাবার বদলতে ওই শোটা দেখার সুযোগ হতো আমার। 1980-র দশকে সেটা শুরু হয়েছিল, খুব জনপ্রিয় একটা টক শো। তো উনি ওইখানে বলতেন, তুমি যদি কিছু করতে চাও, যেটা তুমি স্বপ্ন দেখছো আগামীকালের স্বপ্ন, সেটা আজ থেকে তোমার শুরু করে দিতে হবে। কাল যদি তুমি পেতে চাও, সেটা আজ থেকে তোমাকে শুরু করতে হবে এবং সেটার গুরুত্ব দিয়ে তোমাকে করতে হবে, তবেই তোমার স্বপ্ন পূরণ হবে। এখন আমি যদি ভাবি আমি একটা জায়গায় যাব, ওই জায়গায় আমার নির্দিষ্ট একটা গোল দেওয়া আছে, ওখানে আমাকে পৌঁছতে হবে, বাট আমি তার আগে যদি ভাবি আমি ওখানে পৌঁছতে গেলে এই পাশে এটা হবে, ওই পাশে ওইটা হবে, ওই পাশে এটা হবে, ওইটা, এটা হবে না। স্বপ্ন পূরণে খুব একনিষ্ঠ থাকতে হবে। একদমই তাই। তবে ওইটা আমার একটা স্বপ্ন, সেটা আয়শা সেলের হাত ধরে হোক, যেভাবে হোক, যেটা একটা স্বপ্ন, যে মানুষের জীবন চলার পথে মানুষের এই যে ক্যান্সারের মতো একটা দুরারোগ্য ব্যাধিকে জয় করার, তাদের পাশে দাঁড়ানোর যে একটা সুযোগ যতটুকুন পেয়েছি, এটা কিন্তু একটা বড় সুযোগ। এবং এত কষ্টের একটা সময় দিয়ে তারা যান এবং এত অসহায় তারা বোধ করেন হয়তো এই একটা দুরারোগ্য ব্যাধি দ্বারা, এই সময়ে তাদের পাশে দাঁড়ালে তারাও একটা মানসিক সাপোর্টও হলো, তো তারা আসলে সেটা হচ্ছে শান্তি, আমাদের প্রশান্তি মনের, এইটুকুন। এটাও একটা স্বপ্ন, বাট আমারও যে আর অনেক স্বপ্ন তো এইভাবেই হয় না। একদমই তাই। একটা বিরতির সময় হয়ে গেছে, এসে আরো গল্প করছি অবশ্যই। আমাদের জুমের বন্ধুরাও তাড়াতাড়ি করে চলে আসবেন, কারণ আমাদের আড্ডা শুরু হয়ে গেছে এবং বেশ সুন্দর একটা আড্ডা হবে, ইতিমধ্যেই টের পাচ্ছেন। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ওয়েলকাম ব্যাক টু নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবের আজকের আড্ডায় আমরা স্বপ্ন নিয়ে কথা বলছি। স্বপ্ন যখন দেখব, স্বপ্ন পূরণ করার প্রতি মানুষের যে ঝোঁক বা আগ্রহ যদি খুব তীব্র থেকে তীব্রতর পর্যায়ে না থাকে, তো তাহলে স্বপ্ন পূরণ হওয়া বেশ কঠিন। আমরা প্রচুর স্বপ্ন দেখি, অথবা দিন শেষে যখন কিছু একটা কাজে বিফল হই, সেক্ষেত্রে আমরা খুব করে কাঁদতে কাঁদতে বলতেই পারি যে আমার সাথে কেন এমন হচ্ছে। কিন্তু এই প্রশ্নটা তেমন একটা নিজেকে হয়তো করাও হয় না, যে আমি কি এটার জন্য যথেষ্ট খাটছি, আমি কি যথেষ্ট সময় দিচ্ছি আমার স্বপ্নের পেছনে। তো সেক্ষেত্রে আমার দায়ভার কতটুকু আমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে, সেই বিষয়টা দেখা যতটুকু জরুরি, একটা বাস্তববাদী স্বপ্ন দেখাও ভীষণ জরুরি। এই স্বপ্ন ভাবনাগুলো অবশ্যই আমাদের কাছে এসে শেয়ার করবেন। আমাদের জুমের যে আইডি পাসওয়ার্ড আছে সেটা ফলো করে চলে আসবেন আমাদের কাছে। রীতা আপু, ছোটবেলার স্বপ্ন নিয়ে শুনি, কি স্বপ্ন দেখতেন, কতখানি পূরণ হয়েছে? ছোটবেলা আমাদের সময় কমন ছিল ডাক্তার হব, এটা তো না বুঝেই সবাই লিখতাম। যাই হোক, আমি টিচার হতে কিন্তু আমি ডিফারেন্ট স্বপ্ন দেখতাম। আমার পরিবার যেহেতু বিজনেস করে, আমার বিজনেস উইম্যান হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি এরকম বলি নাই, কারণ কমন গদবাদা লিখাটা লিখতে কিন্তু ওটা হয়েছি লাস্ট পর্যন্ত। আমার কবিতা আবৃত্তির ওইসব কালচারাল সাইডটা আমার পছন্দ ছিল, ওইটা মাঝতে তখনও করতাম, ওটা রেখেছি। আমি প্রচুর স্বপ্ন দেখি, মানে আমি স্বপ্নের মধ্যেই ডুবে থাকি। ছোট স্বপ্নই আমি দেখি না, আমার অনেক বড় বড় স্বপ্ন। এখন স্বপ্নই যদি ছোট হয়, তাহলে গেইন তো আরো ছোট হবে, তাই না? ঘুমিয়েও স্বপ্ন দেখি, জেগে থেকেও স্বপ্ন দেখি। আমার মনে হয় একটা শেষ হলে এরপরে কি করা যায়, মানে কোনটা ভালো। মানুষেরও কিছু কাজ করি,
মানে কিভাবে হেল্প করা যায়, এটাও আমার স্বপ্ন। আমি সেটাও সবসময় চেষ্টা করি। স্বপ্ন আসলে সেটাই দেখা উচিত নাকি, যেই স্বপ্ন নাকি আমাদেরকে দিনেও জাগিয়ে রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এক্স্যাক্টলি। এবং আমার এই প্রসঙ্গে যেটা বলছে, ও যেহেতু ঘুমিয়েও স্বপ্ন দেখছে বলছে, আমি ওর সাথে এক জায়গায় একমত হচ্ছি। তবে একটা মানে এই বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন বিখ্যাত মনীষী ভারতের ডক্টর এপিজে আব্দুল কালাম। উনি বলেছিলেন স্বপ্ন সেটাই যে স্বপ্ন পূরণ করার জন্য তুমি রাত্রে ঘুমোতে পারছো না, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো। এই যে একটা কথা বলেছেন, এটা এক্স্যাক্টলি তাই। আমার তাই মনে হয়, একদমই তাই মনে হয় যে স্বপ্ন তাই যেটা পূরণ করার জন্য আমাদের ঘুমটা নষ্ট হচ্ছে, ঘুমোতে পারছি না, এটাই। তো আবার আরেক সময় মনে হয় আমার সেটাই স্বপ্ন। স্বপ্ন মানে তো আরাধ্য একটা বিষয়, সেটাই স্বপ্ন যেটা আমি ঘুমিয়েও দেখবো, জেগেও দেখবো। মানে ওর কথার সাথে ও বললো না আমি ঘুমিয়েও দেখি, জেগেও দেখি, আমি সেই ইয়েটা ধরেই বলছি। কেউ আসলে আমি তাকেও স্বপ্ন দেখাই। হ্যাঁ, মানে এটা কেমন বলেন তো, এটার একটা গল্প শুনতে চাই। যে হয়তো আসলো গানের, আমি হয়তো সে গান ছেড়ে দিচ্ছে, আমি তাকে মানে এত স্বপ্ন দেখা গান সে আর ছাড়তে পারে না। হ্যাঁ, সে জব করে না, এখন পড়াশোনা করে বসে আছে, জুনিয়র ফ্রেন্ড, মানে আমাদের তো সব ধরনের ফ্রেন্ড থাকে। আমি কেন সে কাজ করছে না, আমি ওর পিছিয়ে লেগে থাকি, তারপর ও কাজ করে। মানে তারপরে একসময় সে হয়তো 5 বছর পর বলে, আপু তোমার সাথে দেখা না হলে কি হতো, যে মানে যখন ছেড়েই দিত সে স্বপ্ন। মানে আমি আমার আশেপাশে কাউকে আমি শান্তিতে থাকতে দেই না, বিশেষ করে ফিমেলদেরকে বেশি জ্বালাই। মানে যদি এরকম আমার কোনো পরিচিত কারোর সাথে আপনার দেখা হয়, তাহলে ওরা বলবে যে আপু কি পরিমাণ জ্বালাতে পারে। অথচ এই জ্বালাতনটা তাদের জীবনে কি সুন্দর আশীর্বাদের মতো হয়েও তো পড়ে। বলছে স্বপ্ন দেখাই, টাকা কিভাবে জমাতে হয় ওটা আমি শিখাই, যে তুমি যা আর্ন করো একটা অংশ জমাও। এটা আমাকে আরেকবার শেখাবেন। হ্যাঁ, এটা আমি এখনো শিখতে পারিনি, এটা আমার একটু শিখতেই হবে। রীতা আপু গান করতেন না? চলেন একটা গান শুনি। এখন তো কোনো, আমি একটা কবিতা শোনাতে পারি। আচ্ছা, হাতে আছে? প্রিপারেশন ছাড়া আসি না। হ্যাঁ, আমার ফেসবুকটা ফোনে আছে। না, আমি হলো আপুর সাথে একটু গল্প করতে থাকি, ততক্ষণ আপনি খুঁজে নেন। আমি রুবানা আপুর কাছে এসে যেটা জানতে চাই, যে যেহেতু ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনারা কাজ করছেন, তো সেই ক্ষেত্রে নারীদের সচেতনতার একটা জায়গা তো নিশ্চয়ই আছে। তো আমি জানতে চাই যে হোয়াট আর দ্য বেসিক থিংস দ্যাট দে শুড ডু এই বিষয়টাতে। মানে সেটা বেসিক যে বিষয়টা, যেটা বোঝার একটা বিষয়, সেটা হচ্ছে আমার কিছু সিমটম থাকবে সব কিছুরই। শুরুর একটা সিমটম, শুরু হয়ে গিয়ে অনেক দিন পরের একটা সিমটম, একদম শেষ দিকের একটা সিমটম, সব কিছু একটা সিমটম থাকবে। তো শুরুর দিকে যেটা বলে, যেটা সবাই জানে মোটামুটি, এখন সবাই মোটামুটি ডিজিটাল যুগ, সবাই সব কিছু পায়, হাতের কাছেই পায়। যেমন আমরা বলি যে তোমার ব্রেস্টের মধ্যে চারিপাশে কোনো চাকা চাকা ভাব তুমি ফিল করো কিনা, কোনো অ্যাবনর্মালিটি, অস্বাভাবিক কিছু তুমি ফিল করছো কিনা, তোমার নিপল যেটা থাকে ওটার কালারটা, রংটা নষ্ট হচ্ছে কিনা, কিংবা ওইটা বেঁকে যাচ্ছে কিনা, একটু যদি বেঁকে যায়, মানে যে কোনো রকমের পরিবর্তন যাতে খেয়াল করতে পারে, যে কোনো রকমের পরিবর্তন থাকলে তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে কিছু একটা আছে, এটা আমাকে বের করতে হবে, এবং বের করে সেটার ব্যবস্থা নিতে হবে। এটা যদি সময় মতন বের করা যায় তাহলে এটা কিন্তু একদম কিউর করা সম্ভব হয়, যদি সময় মতন বের করা যায়। আচ্ছা, মানে আগে থেকে এই প্রিকশনারি স্টেজটায় যদি নারীরা অ্যাক্টিভ থাকে এবং এই চেকআপটা আসলে তারা অ্যাক্টিভলি রাখে, তাহলে ওরা যখন বিষয়টা একটু ফিল করবে যে আমার এটা হচ্ছে, সাথে সাথেই যদি সেটা নোটিস করে, আগে নিজেকে নোটিস করবে, তারপর আরেকজনকে নোটিস করবে, তখন সেটা আর অতটা দুরারোগ্য থাকে না, ওটা অনেকটা। তো সেই ক্ষেত্রে ফার্স্ট স্টেজে কিউরড হওয়া পসিবল, সেকেন্ড স্টেজ পর্যন্ত গেলেও সেকেন্ড স্টেজেও কিউর হয়ে যায়। আবার অনেক কেস আমরা হ্যান্ডেল করি যেটা থার্ড স্টেজে গিয়েও তারা কিউর হচ্ছে, থার্ড স্টেজে গিয়েও হচ্ছে। তাহলে আশা আছে, এবং যারা আসলে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন এমনও যারা আছেন, তারা আসলে আশা হারাবার কিছু নেই, যাতে করে কনসালটেন্সির মাধ্যমে এবং কেমোর মাধ্যমে এটা সম্ভব কিওর করা। এদিকে আমরা একটা কবিতা পেয়েও গেছি এতক্ষণে। রীতা আপু, কবিতাটা শুনি। কার কবিতা? বুদ্ধদেব বসুর ছোট ছোট দুইটা ভাই বোনের কবিতা। আচ্ছা, যেহেতু আমার অনেক ভাই, আমার এই ধরনের কবিতা পড়তে অনেক ভালো লাগে। কোথায় চলেছ? এদিকে এসো না, দুটো কথা বলি শোনো দিকি। এই নাও, এই চকচকে ছোট নতুন রূপোর সিকি, ছোকানোর কাছে দুটো আনিয়াছে, তোমায় দিচ্ছি তাও। আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও। নৌকা তোমার ঘাটে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে? পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো, মুড়ে আর ছোকানোরে। আমারে চেনো না, আমি যে কানাই। ছোকানো
আমার বোন, তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন। শোনো, মা গেছেন স্কুলে। শোনো, মা এখন ঘুমিয়ে আছেন, দিদি গেছে স্কুলে। এই ফাঁকে মরিয়া ছোকানোরে নৌকায় নাও তোলে। কোনো ভয় নেই, বাবার বকুনি তোমায় হবে না খেতে। যত দোষ সব আমরা, না আমি একা নেব মাথা পেতে। ওটা কি জেলের নৌকা? তাই তো, জাল টেনে তোলা দায়। রূপলি নদীর রূপলি ইলিশ, ইস চোখ জলসায়। ইলিশ কিনলে আহ বেশ বেশ, তুমি খাও ভালো মাঝি। উনুন ধরাও, ছোকানো দেখাক রান্নার কারসাজি। পৈঠায় বসে ধোয়া ওঠা ভাত, টাটকা ইলিশ ভাজা। ছোকানো রে তুই আকাশের রানী, আমি পদ্মার রাজা। খাওয়া হলো শেষ, আবার চলছে, দুলছে ছোট্ট নাও। হালকা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে নাও। ছোকানোর চোখ ঘুমের তুলে আসে, আমি ঠিক জেগে আছি। গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝি। শুনতে শুনতে আমিও ঘুমোই, বিছানা বালিশ বিনা। মাঝি তুমি দেখো ছোকানো রে, ও বড়ই ভীতু কিনা। আমার জন্য কিচ্ছু ভেবো না, আমি তো বড়ই প্রায়। ঝড় এলে ডেকো আমারে, ছোকানো যেন সুখে ঘুম যায়। বাহ, চমৎকার, খুব মজার একটা কবিতা, খুব সুন্দর, খুবই সুন্দর। এদিকে আমাদের জুমের অনেক বন্ধুরা চলে এসেছেন। শানু কবির আপু আছেন আমাদের সাথে, নাহিদা নীলি আপু আছেন, শারমিন ফারজানা মিষ্টি আপু যুক্ত হয়েছেন, হোসনায়ার আপু আছেন আমাদের সাথে। এদিকে আমাদের সাথে মমি সুফিয়ান আপু চলে এসেছেন, খাদিজা শিল্পী আপু। অবশ্যই আপনার ভিডিওটা অন করে তারপরে বসবেন, এবং বাকিরাও যারা যুক্ত হতে চাচ্ছেন নিজেদের অডিওটা মিউট রেখে অবশ্যই ভিডিওটা অন করে আমাদের কাছে আসবেন, যুক্ত হবেন, এবং আপনারা যখন যে কথা বলার টার্ন পাবেন তখন তার ভিডিওটাকে আনমিউট করে, অডিওটাকে আনমিউট করে তারপরে আপনারা কথা বলার চেষ্টা করবেন, এবং সবাই একইভাবে এরকম ল্যান্ডস্কেপে আসার চেষ্টা করবেন যাতে করে সবাই একই রকম ফ্রেমে থাকে। আমরা এইটুকুই আপনাদেরকে জানিয়ে দিয়ে ফিরে এসে অনেক আড্ডা হবে অবশ্যই। সাথেই থাকুন, নিয়ে নিচ্ছি একটা বিরতি। স্বপ্ন থাকলে অবশ্যই পূরণ হবে, তবে ইচ্ছে শক্তিটা প্রবল হতে হবে, তাই না? তো সেই বিষয় নিয়ে আজকে নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবের আড্ডায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের বন্ধুরা আছে, অনেকেই চলে এসেছেন আমাদের সাথে। খাদিজা শিল্পী আপু এখনও ভিডিও অন করেননি, তাকে আরেকবার বলছি ভিডিও অন করতে। আরেকজন যিনি তার ফোনের নামটা দেখা যাচ্ছে স্যামসাং, তার নামটা আমরা দেখতে পাচ্ছি না, যিনি এখনই যে লাইভে একটা ড্রিঙ্ক খাচ্ছেন তার কথা বলছি, তিনি একটু ফোনটাকে এভাবে আড়াআড়ি রাখবেন এবং আড়াআড়ি রেখে সুন্দর করে বসবেন। আর এখন আমরা এসে একটু যদি চলে আসি, ওদিকে নাহিদা নীলি আপু আছে, তার সাথে আচ্ছা আপনারই কেউ জয়েন করেছে। নাহিদা নীলি আপুর কাছে একটু আসি এবং তার কাছে এসে জানতে চাই যে স্বপ্ন, কটা স্বপ্ন পূরণ হয়েছে জীবনে? নাহিদা নীলি আপু কি আটকে আছেন, তাই তো? আচ্ছা আছেন। নাহিদা নীলি আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু। ওই জানতে চাচ্ছিলাম আজকের বিষয় নিয়েই, যে কটা স্বপ্ন মনে হয়েছে যে না একটা খুব বড় স্বপ্ন দেখেছিলেন যেটা পূরণ হয়েছে, এমন কোন স্বপ্ন পূরণের ঘটনা আছে কিনা? আসসালামু আলাইকুম আপু। আসলে স্বপ্ন ছোটবেলায় তো আসলে এই সব অনেক স্বপ্ন দেখতাম, আজকে এটা কালকে সেটা, স্বপ্নের কোনো শেষ ছিল না যে আজকে এটা হবো কালকে এটা হবো, প্রায় স্বপ্নে দেখতাম। কিন্তু হ্যাঁ, ছোটখাটো স্বপ্ন ছিল, যেটা হওয়ার ইচ্ছা ছিল হয়েছি, ওটা আলহামদুলিল্লাহ। আর এখন স্বপ্ন ছিল মেয়েরা একটু, মেয়ে মেডিকেলে পড়বে, ওইটা আমার ভীষণ স্বপ্ন ছিল, অনেক বড় স্বপ্ন ছিল। তো এটা আলহামদুলিল্লাহ পূরণ হলো, মেয়ে এখন পড়ছে। তো এটাই বোধহয় এখন সবচেয়ে বড় স্বপ্ন। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ আপু। মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, আজকের বিষয় তো আপনি জানেনই, স্বপ্ন থাকলে পূরণ হবেই। স্বপ্ন থাকলে কি পূরণ হয়, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ভালোবাসা, শুভেচ্ছা।
স্বপ্ন থাকলেই পূরণ হবে কথাটা সবসময় সত্য না, তবে স্বপ্ন আমাদের থাকতে হবে, স্বপ্ন আমাদের দেখে যেতে হবে শেষ অবধি। স্বপ্ন ছাড়া জীবনটা কেমন একটা না, একদম নিরস স্বপ্ন। তবে স্বপ্ন আপনি দেখতে হবে আকাশ ছোঁয়া, এবং স্বপ্ন দেখবো ভালো ভালো স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন। অবশ্যই 10টা না হলেও 5টা 6টা তো পূরণ হবে, তাইতেই বা কম কি। আর সব স্বপ্ন যে পূরণ হতেই হবে তার তো কোনো মানে নেই। সৃষ্টিকর্তার কাছে নাইলে সেটা জমা থাকলো, সেটা আফটার লাইফ পাবো ইনশাআল্লাহ। আর সব হালাল স্বপ্ন, ভালো স্বপ্নগুলো অবশ্যই আমরা আল্লাহ খোদা তাআলার কাছে চাইবো, ইনশাআল্লাহ যা পূরণ হওয়ার দুনিয়ায় হবে, না হলে আমরা আখিরাতে পেয়ে যাব। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। খুব সুন্দর। ভালো ভালো স্বপ্ন আমরা সবাই সব সময় দেখব ইনশাআল্লাহ। বাহ বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ হোসনা আপু। আপনি একটু ক্যামেরা অডিওটা অন করেন না, আনমিউট করে দেন। আপু একবারই পেরে গেছেন, তার কাছে একটু শুনি। আপু আজকে আর দিনে আপনি কি বলতে চান আমাদের বিষয়ে? আসসালামু আলাইকুম অহনা আপু। আপু কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন আপু? খুব ভালো, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে তো সব বেশি আমার কাছে অপূর্ব লাগে, কোনো সাজেই আপনাকে আমার কাছে অন্যরকম লাগে। আপনি আমাকে ভালোবাসেন, তাই ভালোবাসার চোখ দিয়ে দেখলে কোনোভাবেই খারাপ লাগার কোনো সুযোগ নাই। অনেক ধন্যবাদ। না না আপু, আপনি একদম অন্যরকম। আপনার, আমি তো লিখলামই আপনাকে নিয়ে, ওইখানেই তো বুঝতে পারলেন যে আপনি কেমন। জি আপু, আজকের বিষয় শুনি, চলেন। হ্যাঁ আপু, আচ্ছা স্বপ্নটা কি? স্বপ্ন দেখা আসলে না আপু, আমাদের বিষয় হলো স্বপ্ন থাকলে পূরণ হবেই। তা আপনার স্বপ্ন দেখে পূরণ হয়েছে এমন কোনো ঘটনা আছে? অনেক থাকার কথা। অবশ্যই ইনশাআল্লাহ স্বপ্ন, হ্যাঁ পূরণ হয়েছে। আরো কিছু স্বপ্ন সামনে আছে যদি আল্লাহ পূরণ করেন। একটা স্বপ্ন তো হলো এখন বর্তমানে যেটা আমার প্রথম স্বপ্ন, ওটা হলো আল্লাহর ঘরে যাওয়া, হজব্রত পালন করা। এটা হলো আমার এখন প্রথম স্বপ্ন। দুইটা ছেলে, একটা ছেলে অসুস্থ, আরেকটা তো দেখলাম অনেক বড় রোগ থেকে উঠছে আপনার, ও আবার নতুন করে আবার ওকে আবার ভর্তি হতে হচ্ছে, একটু ঝামেলা তো হচ্ছেই। ওটা শেষ করে আবার ওকে আপনার অনার্স কমপ্লিট করার পরে তারপর যে ইনশাল্লাহ ইচ্ছে আছে আমার, যদি বলি যেমন সত্যি কথা বলতে কি, তাকে একটু বাইরে পাঠানো আমার ইচ্ছা আছে। আর বড় ভাই আছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে, যদি ইনশাল্লাহ আল্লাহ চায় আর কি, তাইলে হয়তো হবে। এটা আর কি স্বপ্ন। আমি ভাবছি আপনি আমাকে স্বপ্ন দেখা নিয়ে বলছেন, আমি এই জন্য কোনো অসুবিধা নেই, ঠিক বলেছেন। এখন অনেক ধন্যবাদ। ছোট্ট করে একটু শানু আপুর কাছে শুনে স্টুডিওতে ফিরে আসি। শানু আপু, আপনার কাছে আসি, এবং এই যে আজকের বিষয় স্বপ্ন থাকলে পূরণ হবে, কি বলতে চান এই বিষয়ে? শুভ সন্ধ্যা, সবাই কেমন আছেন? খুব ভালো, খুব ভালো। হ্যালো, হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোটবেলায় আমার কোয়ার্টারে আমার একটা কাকি ছিল, সে চাইতো আমি যেন গান শিখি, নাচ শিখি, তারপরে আমি অ্যাড করি, ছবি করি, নাটক করি, মানে সে সব জায়গায় নিয়েও যেতে চাইছে, সে সবকিছুতে যেন আমি যাই সেটাও চাইছে। সে নিজেও আমার শিখাবার চেষ্টা করছে, কিন্তু সেও পারতেছিল না। মানে আমিও ওই ওই পর থেকে যে স্বপ্ন দেখা শুরু করছি, তখন যে মৌ আপুর অ্যাড ভালো লাগতো, বিপাশা আপুর নাটক ভালো লাগতো, তারপর সমীকা স্যার আপুর নাটক, এগুলো আমার খুব ভালো লাগতো। তো আমিও চাইতাম, আর মানে যারা মানে অ্যাড করতো বা জি করতো এরাও চাইতো, আমিও চাইতাম, কিন্তু আমার না কিছু শেখা ছিল না। যেমন নাচ গান এগুলো কিছুই শিখাইতো না বাসার থেকে, মানে চাইতো না যে আমি শিখি বা যাই, এরকম পরিস্থিতি। কিন্তু কিছু তো শিখতে হবে, না শিখে তো আমি তো যাইতে পারবো না। তো স্বপ্ন পূরণ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কিন্তু যখন ওই যে বাবু হইলো, বাবু হওয়ার আগে আর কি, তখন ওই যে গান শিখতে পারছি, রেডিও সেন্টারে গেলাম, তারপর রেডিও সেন্টারে আমি ঘুরতে গেছি। পরে স্যারে বললো কি আমার বাসায় এসে আমি তোমার গান শিখাবো, রেডিও সেন্টার ঘুরতে কেন আসতো, গান শিখবা, গানের জায়গায় গাবা, আমি ব্যবস্থা করে দেবো। পরে তার কাছে গান শিখে কলেজ অফ ওয়ানে নাম দিলাম। তারপরে আমি হইলাম ওই যে ইয়েস কার্ড পাইছি, ঢাকায় যাব, কিন্তু তারপরে শুনি যাবার বেবি, তারপরে আর আমার হয় নাই। এরকম করতে করতে মানে আমি খুব চাইতাম, আর কোম্পানির লোকজনও চাইতো, কিন্তু আমার মানে হচ্ছিলই না, কেন যেন হচ্ছে না আমি জানি না। কিন্তু আমার যে স্বপ্ন পূরণ হঠাৎ করে করোনার আগে একদম ওই যে চ্যানেল এর অনেক লোকজন, ক্যামেরা, মানে প্রচুর লোক, সবাই মিলে একদম আমাদের বাসায়, তারপর আমার নিয়ে ওই যে প্রমাণ্য চিত্র বানাইলো, অনেক মানে লম্বা একটা এই ভিডিও বানাইলো আর কি। তারপরে আবার চ্যানেলে আবার এসে সাক্ষাৎকার নিল, তারপরে বরিশালের যে ছোট টিভি চ্যানেল আছে ওরা সাক্ষাৎকার নিল, তারপরে আমি আবার ওই যে গাজী টিভিতে গেলাম অনন্যায়, তারপরে নেক্সট আছে।
মানে এখন এই যে স্বপ্ন মানে যখন পূরণ করতে চাইছি তখন পারি নাই, কিন্তু যখন আমি মানে স্বপ্নটা সাইডে দিছি তখন আমার সব স্বপ্নগুলো সব পূরণ হয়েছে। আমি স্বপ্নগুলো পূরণ কল্পনা হওয়া শুরু হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভাবে পূরণ হয়েছে। আমি স্বপ্নেও বাহ, ভাবি নাই যে নেক্সাসে বসবো, আমি এভাবে প্রতিদিন কথা বলবো, অনন্যায় যাইতে পারবো, চমৎকার। মানে সবকিছু কেমন সহজ হয়ে গেল। যখন আপু চাইছি অনেক তখন কিন্তু কঠিন আর কঠিন হচ্ছিল এভাবেই না। আপনি স্বপ্ন না অসংখ্য দেখলেও ধন্যবাদ সবাইকে। আপনার জীবনের নানান স্বপ্ন এভাবেই অনাকাঙ্ক্ষিত ভাবে সুন্দর করে পূরণ হতে থাক। অনেক ধন্যবাদ। মমি আপু আছেন, আফরিন খুকু আপু আছেন, আকলিমা আপু মাত্র যুক্ত হয়েছেন, কথা হবে অবশ্যই। ঝর্ণা আপুর কাছে এসে যেটা জানতে চাই যে জীবন থেকে এখন মনে হচ্ছে কিনা যে এই কিছু পাওয়ার এখনো বাকি আছে, বা রিসেন্টলি আমি জীবন থেকে এই একটা চাহিদা আমার যদি পূরণ হয়ে যায়, আই হ্যাভ এভরিথিং। এটা তো আসলে কোনো, এটা ইনফিনিটি তো বটেই, হ্যাঁ। এটা খুব শেষ স্বপ্ন না থাকে তবে এক এক সিজনে কিন্তু একটা চাওয়াও থাকে, মানুষ কিন্তু আর বেঁচেও থাকতে পারবে না। স্বপ্ন মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখবে। হ্যাঁ, তবে সেটার একটা সময় উপযোগী থাকে, গুরুত্ব সহকারে কাজ করতে হবে। শুধু স্বপ্ন দেখলেই তো হবে না, সে স্বপ্নটা পূরণের জন্য তো এগিয়ে যেতে হবে। তো আমি আজকে ওর কবিতা বলছিল, আমার আইরিশ এক কবির স্বপ্ন নিয়ে একটা কবিতা, উইলিয়াম বাটলার ইয়েটস, ওর একটা কবিতা ছিল স্বপ্ন নিয়ে। স্বপ্ন নিয়ে কবিতাটা ছিল এমন: আমি নিতান্তই দরিদ্র, আমার স্বপ্ন ছাড়া আর কিছুই নেই, আমার সেই স্বপ্নগুলো তোমার পায়ের নিচে বিলিয়ে দিলাম, তুমি একটু সাবধানে যেও, তুমি একটু সাবধানে যেও, দেখো আমার স্বপ্নগুলোকে যেন মারিয়ে দিয়ে না যাও। এই যে স্বপ্ন নিয়ে তার আকুতি, তো শুনলেই মনে হচ্ছে তার প্রেয়সীর কাছে তার সেই আবেদন যে আমার স্বপ্নগুলো তুমি মারিয়ে দিয়ে যেও না। স্বপ্ন তো মানুষ দেখবে, প্রতিনিয়তই দেখবে, স্বপ্ন ছাড়া তো কেউ বাঁচতে পারে না। তার যার যেই সময় স্বপ্ন কখনো বয়সের মধ্যে বেঁধে থাকে না। মানে অনেকে বলে না যে এত বছর বয়স হয়ে গেছে, কিন্তু বিষয়টা তা নয়। যেমন আমাদের দেশেই হয়েছে, 80 বছর বয়সেও বেশ কয়েকজন বৃদ্ধাকে দেখেছি, তারা এসএসসি পাশ করেছে তার নাতির সঙ্গে। তাদের জীবনে একটা স্বপ্ন ছিল তারা স্কুল কমপ্লিট করবে, যে কোনো কারণে তারা পারেনি, সেটা তারা সফল হয়েছে 80 বছর বয়সে এসে। এটা তাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা তারা পূরণ করেছে। এরকম বহু 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 উদাহরণ আছে স্বপ্ন পূরণ হওয়ার। তো স্বপ্ন পূরণ হওয়ার জন্য কিছু কৌশল থাকতে হবে, কিছু মানে পদ্ধতি থাকতে হবে যে আমি স্বপ্নটা কিভাবে পূরণ করব, আমি স্বপ্নের দিকে কিভাবে এগিয়ে যাব। যেমন ওই যে এপিজে আব্দুল কালাম যে বলেছে, যে স্বপ্ন পূরণ করবার জন্য তোমাকে ঘুমোতে দেয় না, সেটাই হচ্ছে সত্যিকার অর্থে স্বপ্ন। সেই তো স্বপ্ন সবসময় স্বপ্ন থাকে, পূরণ হয় না, স্বপ্নই। এই যে কথাটা, এটার সাথে আমি প্রচণ্ডভাবে দ্বিমত পোষণ করি, কিংবা এটার সাথে না, এই কথাটা সত্যি নয়, ধ্রুব সত্য না, সত্যি নয়। সবসময় স্বপ্ন বাস্তবিত হচ্ছে তাও নয়, কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে না তাও নয়। যেমন আমার বাংলাদেশের স্বপ্নই আমরা যদি বলি, বাংলাদেশ তো একটা স্বপ্নের দেশ ছিল, ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটা আমরা অর্জন করলাম, সেটাও আমাদের স্বপ্ন ছিল, বাঙালির একটা স্বপ্ন ছিল। তারপরে যেটা মনে করেন এই সদ্য যেটা পাওয়া বাংলাদেশের, এই যে মেট্রো রেল, বাংলাদেশের এই যে পদ্মা সেতু, এগুলো একসময় তো সবার কাছে স্বপ্নই ছিল। সেই স্বপ্ন কিন্তু বাংলাদেশ পূরণ করেছে তার একাগ্রতা দিয়ে, তার কাজ দিয়ে, তার লক্ষ্যে সে ঠিক ছিল। তো স্বপ্ন সবসময় স্বপ্নই থাকবে, কথাটা ঠিক নয়। আমাদের সাবওয়ের কাজ হচ্ছে, পাতাল রেলের কাজও হচ্ছে, সেটাও কয়দিন পরে হয়ে যাবে। তো এটা বাংলাদেশের জন্য তো এগুলো স্বপ্নই ছিল। তো স্বপ্ন থাকলেই যে এটা বাস্তবায়িত হবে না, পূরণ হবে না, তা কিন্তু নয়। আমি এটা বিশ্বাস করি না যে স্বপ্নই। হ্যাঁ, অবশ্যই। এবং ওই যে বাস্তববাদী স্বপ্ন দেখার বিষয়টার সাথে এই যে একটা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হবার স্বপ্ন ভীষণ বাস্তববাদী, কিন্তু তার পেছনে পরিশ্রমটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আসলে শুধুমাত্র একটি রাষ্ট্র বা ইন্টারিম গভর্নমেন্ট এখন দায়িত্বে আছেন, তো দায়িত্বরত একটা গভর্নমেন্ট এসে শুধুমাত্র একটা পুরো দেশকে বাস্তবায়িত করতে পারেন না, কিন্তু নাগরিক হিসেবেও আমাদের দায়িত্বের জায়গাটা প্রচুর। আমি শুধু এসব না, যে কোনো সরকারের ক্ষেত্রে, বাংলাদেশ যে কোনো সরকারের ক্ষেত্রে তাদের তো সেটা পূরণ করার জন্য তাদের কাজ থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, তাদের লক্ষ্যে পৌঁছানোর সেই আপনার দক্ষতা থাকতে হবে। সবটুকুই নিয়েই তো
এমনি এমনি তার হবে না, সবটুকু নিয়েই মানে এগুলি স্বপ্ন ইজ আ কনস্ট্রাকটিভ প্রসেস, একদম পুরো একটা প্রসেস। ইটস নট জাস্ট সামথিং টু আপনি দেখলেন আর হয়ে গেল, এরকম না আর কি। আর রীতা আপুর কাছেও আসবো, একটা বিরতির সময় হয়ে গেছে অবশ্যই। ফিরে এসে আরো কিছু তো গল্প হবে, অল্প একটু সময় পাবো, যে যার জায়গা থেকে কিছু কিছু শব্দ গুছিয়ে স্বপ্নের গল্পগুলো সাজিয়ে রাখবেন। ফিরে এসে একেবারেই বিদায়ের সময় হয়ে যাবে, নিয়ে নিচ্ছে একটা বিরতি। একদম অল্প অল্প করে হলেও সবার সাথে কথা বলবো, সেটা তো জানেন, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা জুমের আড্ডায় যাওয়ার আগে একটু রীতা আপুর সাথে কথা বলেই যাই, ওই স্বপ্ন দেখার ব্যাপারটা, জীবন থেকে এখনো কি চাওয়ার আছে সেটা সেই ব্যাপারটা শুনে। একটা কবিতা শুনছিলাম স্বপ্ন নিয়ে, কবিতাটা আমার অনেক ভালো লেগেছে। ওখানে একটা লাইন ছিল যে প্রিয়তমার কাছে যেন স্বপ্নটা মারিয়ে না যায়। আসলে আমাদের প্রত্যেকের জীবনে তো একজন প্রিয় মানুষ থাকেন, আমাদের প্রত্যেকে বিয়ে করে, মানে আমার স্বপ্নগুলো আমার হাজবেন্ড যদি মারিয়ে যেত আমি হয়তো এত দূর আসতে পারতাম না। মানে আমি স্টেজে কৃতজ্ঞতা প্রকাশ করছি, মারিয়ে দিচ্ছে, সেটা কত পেইনফুল একটা ঘটনা। আমার পরিবার যে স্বপ্নটা দিয়েছিল, আমি আপারে কবিতা শুনতে শুনতে মনে হলো যে আমি ওনার কাছে কৃতজ্ঞ যে আমার স্বপ্নটাকে উনি বাকিটা নিয়ে এসছে, মারিয়ে দেয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ একজন হাজবেন্ড বা একটা ওয়াইফের জন্য, বিশেষ করে বাংলাদেশে তো হাজবেন্ডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক মেয়েরাই কিন্তু শেষ করতে পারে না। ইটস হ্যাপেনিং যে অনেক মানুষ শুধুমাত্র বিয়ে হলো তার জীবনের সবথেকে বড় প্রতিবন্ধকতা। এই ঘটনা তো বাংলাদেশের সবথেকে কমন একটা ঘটনা। কিন্তু আমার এই প্রবলেমটা হয়নি, বরঞ্চ সে আমাকে হেল্প করে, সব সময় হেল্প করে। বাহ, চমৎকার। তাহলে ভাইয়ার জন্য অনেক শুভকামনা, যে তিনি আসলে এই যে কারো স্বপ্ন মারিয়ে দেওয়াতে বিশ্বাসী নয়, বরং পাশে থেকে এগিয়ে যাওয়াতে বিশ্বাসী, অনেক চেষ্টা করেন। বাহ, চমৎকার। আমরা একদম শেষের দিকে এগোবো, আমরা একটু জুমের আড্ডা শেষ করে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আমার প্রিয় ছেলে সায়ান এসেছে আমাদের সাথে দেখা করতে, একটু সায়ান হাই দিতে পারবে আমাকে, আর তার সাথে কথা বলবো, কিন্তু তার আগে একটু মমি আপু অনেকক্ষণ আগে থেকে এসে বসে আছে, ও আবার সবাইকে হাই দিচ্ছে, খুব মিষ্টিও, থাকলেই ভালো লাগে, থাকুক। মমি আপুর সাথে গল্প করে আসি আগে। মমি আপু, আপনার কাছে এসে শুনি যে আপনার জীবনের স্বপ্ন কি, এখনো যেই স্বপ্ন পূরণ হয়নি। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে জুমটা অনেক সুন্দর লাগছে, সবাইকে ব্ল্যাক পরেছে, অনেক সুন্দর লাগছে। সবাই পরিনি তো আপু, একজন হলুদ পরে আছে। তারপর আজকের টপিকটা তো অনেক সুন্দর, যে স্বপ্ন নিয়ে। প্রত্যেকটা মানুষই আপু স্বপ্ন দেখতে পছন্দ করে, কারণ স্বপ্ন ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না, স্বপ্ন দেখতেই হবে। সেরকম আমিও স্বপ্ন দেখি, আমিও 16-17 বছর ধরে আমার স্বপ্নের পথেই হাঁটছি। ইনশাল্লাহ কিছুটা পূরণ করেছি এবং বাকিটা পূরণ করব আশা করি। স্বপ্নের জন্য অনেক পরিশ্রম করছি, তার সঙ্গে তো নেক্সাস টেলিভিশন চ্যানেল আছেই। আমরা প্রতিদিন জুম আড্ডার মাধ্যমে অনেক অনুপ্রাণিত হচ্ছি, প্রতিটা কথায় তোমাদের ভালোবাসায়, সবকিছু মিলিয়ে এই তো আপু চলছে। আপনার স্বপ্নের জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের চোখের সামনেই আপনি আরো আরো গড়ে উঠুন, আরো বড় হয়ে উঠুন, এমনটাই প্রত্যাশা। জাফরিন খুকু আপুর কাছে আসতে চাই। জাফরিন আপু, আপনি এসে জানাবেন আপনার স্বপ্নের কথা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। খুব সুন্দর লাগছে সবাইকে। থ্যাংক ইউ। হ্যাঁ আপু, স্বপ্ন আজকের বিষয়টা আসলে একদম আমার জন্য পরিপূরক। কারণ কি, স্বপ্ন থাকলে পূরণ হবেই, এটার একদম বাস্তব সত্য এবং বাস্তব অভিজ্ঞতা আমি প্রমাণ। যে ছোটবেলা থেকে তো স্বপ্ন বুঝি না, ইচ্ছা মনে করতাম যে এটা ইচ্ছা করবো, এটা ইচ্ছা করবো। আল্লাহ তাআলা সেই ইচ্ছাগুলো পূরণ করছে। যেমন নাচ গান করার খুব ইচ্ছা ছিল, একসময় গার্ল গাইডসের হলদে পাখিতে জয়েন করে স্কুলে নাচ গান করেছি, হয়তো শিখতে পারিনি ফ্যামিলি থেকে। একসময় বিপাশা তৌকিরকে দেখে, অভিনয় দেখে খুব অভিনয় শখ জাগতো, যদি অভিনয় করতে পারতাম। আল্লাহ তাআলা সেটাও পূরণ করে দিলে। একসময় থিয়েটারে যোগ দিয়ে প্রায় 24 বছর আমি থিয়েটারে মঞ্চে অভিনয় করেছি, অনেক মানে করতালি পেয়েছি, মানুষের প্রশংসা করিয়েছি। আমার কাছে এটাও মনে হয় যে বিশাল একটা স্বপ্ন পূরণ। তারপরে যখন বিয়ের শাদীর সময় হলো, তখন মনে জীবনে কখনো কারোর সাথে জীবনে জড়াইনি, শুধু চিন্তা করতাম আমার হাজব্যান্ড যেন আমার একটা ভালো বন্ধু হয়। সেটাই হইলো, আল্লাহ তাআলা সেটাই আমাকে করে দিল। আমার হাজব্যান্ড আমার ভালো বেস্ট ফ্রেন্ড। তার পরবর্তীতে যখন আমি ইন্ডিয়াতে গেলাম, স্কুটি চালানোর ইচ্ছা পূরণ হলো, যে আমি স্কুটি চালাতে পারতাম মেয়েদের মতো, কিভাবে মেয়েরা কি সুন্দর চালায়, আমি যদি চালাইতে পারতাম। আল্লাহ সেটাও আমাকে পূরণ করে দিয়েছে, হয়তো কষ্ট হয়েছে পূরণ করার জন্য। এরপরে শেষ যে মুহূর্ত, সেটা হচ্ছে গত বছর আমি উমরা করে আসছি, আল্লাহর ঘর দেখে আসছি। এটাও আমি 20 সালে মুখে মুখে বলে ফেলছিলাম আমার হাজব্যান্ডকে, চলো 24 সালের আগে
আমরা ওমরাটা করে ফেলবো। তখন কিন্তু করোনা চলতেছিল, সবকিছু বন্ধ। আমার হাজবেন্ড কে করোনা চলতেছে, তুমি কিভাবে যাবা? আমি দেখি না, দেখো আপু অনেক অনেক ধন্যবাদ। একদমই সময় স্বল্প, আমি চাই যে আপনি আরো যা স্বপ্ন দেখেন তাই যাতে একেবারে ফুলের মতো সুন্দর হয়ে পূরণ হয়ে যাক। অনেক ধন্যবাদ। আকলিমা আপুর কাছে আসতে চাই, আকলিমা আপুর কাছেও একদম স্বল্প কথাই শুনবো স্বপ্ন নিয়ে। ধন্যবাদ সকলকে, শুভ সন্ধ্যা। আমার অনেক কথা, আমার বলার অনেক কথা। সেটে যে আপু বসে আছে কুসুম কালারের শাড়ি পরে, উনি আমার অনেক মনের কথা বলে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, আমি নামটা বলতে পারছি না, আমি যেহেতু দেরিতে জয়েন করেছি। স্বপ্ন অবশ্যই আমাদের থাকতে হবে। হ্যাঁ, স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন না থাকলে মানুষ বাঁচবে না। আর স্বপ্ন থাকলে সেই স্বপ্ন পূরণ হবেই। আমার জীবনের বেলায় একটু হয়েছে, আমি 1 মিনিটে বলে ফেলছি, আরো আগেই। যেমন আমার এসএসসি পাস করার পর সাথে সাথে বিয়ে হয়ে গিয়েছে, রেজাল্ট আউট হওয়ার আগেই। তারপরে আমি প্রতিজ্ঞা করেছি আমি মাস্টার্স করবই। তা আমি উইদাউট ব্রেক অফ স্টাডি আমি মাস্টার ডিগ্রি করেছি এবং চাকরি ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান প্রদান হয়ে বের হয়েছি। এই জার্নির পিছনে আমার সাথে ছিল আমার হাজবেন্ড, আমার মা বাবা এবং আমার শ্বশুর শাশুড়ি। এদের মানে অনুপ্রেরণায় আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি। বাহ, তাদেরকেও আসলে অবশ্যই অনেক ধন্যবাদ জানাতেই হবে। অনেক ধন্যবাদ। ইভ ফারহানা নার্গিস আপু, তার কাছে আসি, স্বপ্ন নিয়ে শুনি। ইভ ফারহানা নার্গিস আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কখনো ভাবি নাই আমাকে এত সুন্দর মিষ্টি মিষ্টি করে হোস্ট আপুগুলো আমাকে সম্বোধন করবে, ডাকবে। আমি যখন মানে স্কুল জীবনে ধরেন সবাই ফারহানা মিস ওভাবে পড়তো, পুরো নামটা ওভাবে, কিন্তু আপনাদের সাথে সংযুক্ত হওয়ার পর আপনারা এত সুন্দর করে আমাকে ডাকেন, এটা আমার স্বপ্ন পূরণের একটা অধ্যায় বলা যায়। কি ছোট একটা মিষ্টি স্বপ্ন আপনার, খুব ভালো লাগে। বাহ বাহ, অনেক ধন্যবাদ নার্গিস আপু, অনেক অনেক ধন্যবাদ। হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, হাসিনা আপু আপনার কাছে। জি আপু, আপনার কাছে শুনি। স্বপ্ন থাকলে পূরণ হবে এই বিষয়ে আপনার নেটওয়ার্কটা আজকে একটু খারাপ আছে মনে হচ্ছে, আপনার কথা কেটে আসছে, আপনি কথা বলেন, আমি হয়তো শুনতে পাবো। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। স্বপ্ন তো অবশ্যই থাকে, স্বপ্নের মধ্যেই পৃথিবীটা রঙিন। তো স্বপ্ন থাকতে হবে, ওই স্বপ্নকে পোষণ করে করে এগিয়ে যেতে হবে। আর সেই স্বপ্ন যেদিন পূরণ হবে ওইটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দিন থাকে। তো আসলে একটু একটু করে মানুষের মনের মধ্যে যদি স্বপ্নগুলি পুষে সেটা পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, মনোবল থাকে, মনের ভিতরে সেই সাহসটা রাখে, অবশ্যই সে একদিন ওই স্বপ্ন নিয়ে পূরণ হয়ে ইনশাআল্লাহ সেই পথে একদমই তাই। স্বপ্নটাই মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান কারণ হয় তখন। একদমই তাই। বাহ, চমৎকার বলেছেন আপু। ওবায়দা আপুর কাছে আসি। ওবায়দা আপু আছেন আমাদের সাথে, ওবায়দা আপুর কাছে শুনে। আসসালামু আলাইকুম আপু, অতিথি আপুদের শুভেচ্ছা এবং অভিনন্দন। স্বপ্ন থাকলে স্বপ্ন পূরণ হবে, এটা ঠিক। আমরা প্রতিদিন কিছু মানে ছোট বড় অনেক স্বপ্ন দেখি। স্বপ্ন যখন আমরা দেখব যে গঠনমূলক স্বপ্ন বা স্বপ্ন দেখব যেটা আমার মানে মনের সাথে মিলে যাবে, যে এটা আমি করব, সেটা আমি অবশ্যই পূরণ হবে। স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন দেখলেই স্বপ্নের দিকে মনটা ধাবিত হবে যে আমাকে এটা করতে হবে। ছোট বড় অনেক স্বপ্ন দেখেছি, পূরণ হয়েছে, কিছু কিছু হয়নি, কিন্তু বা যেটা করেছি, যেটা স্বপ্ন পূরণ অপূরণ, এটা মিলেই তো জীবন আপু, তাই না? একেবারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে সবাই বেশ চমৎকার বলেছেন। রীতা দিদির অডিও কানেক্ট হয়নি, তাই তাকে কেটে যুক্ত হতে হতো, যেই সময়টা আর নেই। ইনশাআল্লাহ কালকে আবার গল্প হবে। আজকের দিনে একেবারে দুজন চমৎকার মানুষ আমাকে নিজেদের স্বপ্নের কথা শেয়ার করলেন, আমাদের সাথে গল্প করলেন, চমৎকার একটা সময় কাটলো। দুজনকেই ধন্যবাদ জানাতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরও খুব ভালো লেগেছে। তবে শেষে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ তারাই পায় যারা শব্দ দেখতে জানে, দেখাতে জানে। এই যে বিজ্ঞানের এত এত আবিষ্কার, সবটা তো একটা স্বপ্নদ্রষ্টার হাত ধরেই হয়েছে। সেই সূচনা কিন্তু একজন স্বপ্নদ্রষ্টাকে দিয়েই হয়েছে। একদম একদম চমৎকার বলেছেন রীতা আপু। শেষ বেলায় আমি বলবো যে স্বপ্ন দেখার বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। যে আপু বলেছিল আমি যখন ছেড়ে দিয়েছি তখন স্বপ্ন পূরণ হয়েছে, উনি যে লং টার্ম চেষ্টা করেছে সেটাই কিন্তু পূরণ হয়েছে। চুপ করে বসেছিলেন না, স্বপ্ন দেখতে হবে, দৌড়াতে হবে, কোনোটা স্বপ্ন পূরণ হবে, কোনোটা হবে না, কিছু নতুন যোগ হবে কল্পনার বাইরে থেকে।
এটাই স্বপ্ন। বাহ, চমৎকার। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বন্ধুরা যারা আমাদেরকে দেখেন প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমরা চলে আসি লেডিস ক্লাবের আড্ডায়। প্রতিদিনই আপনারা যুক্ত হন। আমরা সবাই চাই আপনারা স্বপ্ন দেখতে থাকুন, পূরণ এবং অপূরণ সবকিছুর মাঝেই তো জীবন। কিছু স্বপ্ন অপূর্ণ থাকলেও একেবারেই হাল ছাড়বেন না, স্বপ্ন দেখতে থাকুন, তা বাস্তবায়নের জন্য চেষ্টা করুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।